চলছে গণনা প্রক্রিয়া। কয়েক রাউন্ডের গণনা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, আর এর মধ্যেই আমরা আন্দাজ করে ফেলেছি বাংলা এবং দেশ কাকে চাইছে। বাংলার মাটিতে এই মুহূর্তে সবুজ ঝড়ের দাপট, কিন্তু জাতীয় রাজনীতিতেও কিন্তু পিছিয়ে নেই গেরুয়া ঝড়। যদিও সামান্য খানিকটা চিড় ধরেছে গেরুয়া শিবিরে, কিন্তু তবুও এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে কিন্তু এনডিএ জোটই সরকার করছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দেশের বাজারে যদি চোখ রাখা যায়, তাহলে অনিল বসুর রেকর্ড ভেঙে ইতিমধ্যেই 7 লক্ষের কাছাকাছি ভোট লিড নিয়ে এগিয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। জিতে রয়েছেন আসানসোল লোকসভা কেন্দ্র থেকে শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে এগিয়ে রয়েছেন এদিকে তমলুক কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজয়ী হয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দীপক অধিকারী, পরাজিত হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। চলে যাওয়া যাক জাতীয় রাজনীতির দিকে, যেখানে এনডিএ সরকার ভার্সেস ইন্ডিয়া জোটের একটা হাড্ডাহাড্ডি টক্কর আমরা দেখেছি। উত্তরপ্রদেশ, যেখানে বিজেপি শিবির, সেখানে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট কিন্তু ইতিমধ্যেই চিড় ধরাতে সক্ষম হয়েছে। কিন্তু এই চিড় ধরানোর পিছনে কি উদ্দেশ্য রয়েছে বা কি কারণ থাকতে পারে, সেই ধোঁয়াশা কিন্তু এখনো অবধি ক্লিয়ার নয়। যদিও পশ্চিমবঙ্গ বলুন বা গোটা দেশে রাম মন্দির এক্স ফ্যাক্টর কিংবা সন্দেশখালির মতন সেন্সেশন তৈরি করবার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু তাও কিন্তু কার্যত কার্যকরী হলো না। কারণ বিজেপির যে দখল ছিল ইউপিতে, সেইখানেই কিন্তু আসল চিটটা ধরেছে। অন্যদিকে সন্দেশখালি বিধানসভা, যে লোকসভা কেন্দ্রের আন্ডারে, মানে বসিরহাট লোকসভা, সেখানেই বিজেপি প্রার্থী তথা দাবাং লেডি রেখা পাত্রর পরাজয় কিন্তু কার্যত সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। এদিকে রাজ্য রাজনীতিতে কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে, কারণ এক্সিট পোল কিন্তু প্রেডিক্ট করেছিল পশ্চিমবঙ্গে একটা বড়সড় আকারে গেরুয়া ঝড় আসতে চলেছে, কিন্তু দিলীপ ঘোষের পরাজয় কিন্তু উল্টো ইঙ্গিত দিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে মাত্র 11 থেকে 12 আসনের আশেপাশে ঘোরাফেরা করছে বিজেপির আসন, এবং এর থেকে যে খুব বেশি এগোনো হবে না সেই ইঙ্গিতও রয়েছে, কারণ চারিপাশে শুধু সবুজের দাপট। দিলীপ ঘোষের পরাজয়, ওদিকে শুভেন্দু অধিকারী, এই দুটো কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে বিজেপির রাজ্য রাজনীতিকে। আর জাতীয় ক্ষেত্রে ইতিমধ্যেই বিজেপি বলুন কিংবা কংগ্রেস, দুই দলের সেনাপতি রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী দুজনেই কিন্তু বিরোধী পক্ষের সঙ্গে আলোচনা সারছেন কিভাবে সরকার গঠন করা যায়, কিন্তু দুদলেই ইতিমধ্যেই কোনো রকম সলিউশনের মধ্যে আসতে পারেননি বলে জানা যাচ্ছে। এই রাজ্য রাজনীতিতে পরাজয় জয় যাই বলুন না কেন, নির্বাচনের রেজাল্ট যাই হোক না কেন, তা কিন্তু আরো বেশ কয়েকটা প্রশ্ন সকলের সামনে তুলে ধরছে। দিলীপ ঘোষের পরাজয় রাজ্য রাজনীতিতে কিসের ইঙ্গিত দিচ্ছে? সন্দেশখালির মতন সেন্সেশন, রাম মন্দিরের মতন ফ্যাক্টর, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এইগুলোর মাধ্যমে কি হলো? শেয়ার বাজারে এত রকম অস্থিরতা, রক্তাক্ত হলো কেন শেয়ার বাজার? সেই প্রশ্নের মুখোমুখি কিন্তু গোটা দেশবাসীকে দাঁড় করিয়ে দিয়েছে। বাংলায় সবুজ ঝড় কার্যত ইঙ্গিত দিয়েছে যে বাংলার মানুষ কিন্তু সবুজ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ওপরই আস্থা রাখছে। তার সে লক্ষ্মীর ভান্ডার স্ট্র্যাটেজি হোক কিংবা বার্ধক্য ভাতা, সে ভাতা স্ট্র্যাটেজি হোক কিংবা অন্য কোনো স্ট্র্যাটেজি যা হোক না কেন, আপাতত পশ্চিমবঙ্গের সবুজ ঝড় এবং তৃণমূল দামামা বাজিয়ে চলেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের রেজাল্ট ইতিমধ্যেই কিন্তু সবুজ ঝড় সেখানে, আর তা কিন্তু কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলার মানুষ তৃণমূল সরকারের প্রতি আস্থা রাখছে। অন্যদিকে আপকি বার 400 পার যে হুঙ্কার নরেন্দ্র মোদী দিয়েছিলেন, তা কিন্তু কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে, সেটা দেখাই যাচ্ছে। আর ইন্ডিয়া জোটের ম্যাজিক্যাল স্ট্র্যাটেজির জন্যই এটা ঘটা সম্ভব হয়েছে, কিন্তু কোন ম্যাজিক্যাল স্ট্র্যাটেজি এর পিছনে কার্যকর হলো? কেন খানিকটা পিছিয়ে আসলো বিজেপি? কোন ম্যাজিকে মাস্টার প্ল্যান কার্যকরী হলো ইন্ডিয়া জোটের? সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজবো। ততক্ষণ পর্যন্ত চোখ থাকুক বিজনেস প্রাইম নিউজে। জীবন হোক অর্থবহ।